শুরু করছি আজকের গল্প আপনজন। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ছেলের মুখটা দেখবে বলেই যেন প্রাণটুকু ধরা ছিল তার। ভাগ্যিস গ্র্যাজুয়েট, নইলে স্বামীর চাকরিটাও পাওয়া হতো না। প্রথম প্রথম ছেলে কোলে নিয়ে রাজ্যে দুশ্চিন্তা এসে জড়ো হতো। আবার বুঝি সেই অভাবের সঙ্গেই ভাব জমাতে হবে। ছোট থেকেই টানাটানির সংসারে মানুষ হয়েছি। সবে কটা দিন যেতে না যেতেই হয়তো সেই একই জীবন। তাই চাকরিটা যতদিন না হচ্ছিল, এই কচি শিশুকেই আড়ালে জিজ্ঞাসা করতাম, কিরে, তোকে খাওয়াতে পড়াতে পারবো তো? ছেলে হাত পা ছুঁড়ে হাসলে মনে হতো পেরে যাব। আর কোনো দিন তা না করলে ভয় হতো খুব। সমু হওয়ার পর দিদির কাছেই ছিলাম। ও অবশ্য অভয় দিত। টানা হেঁচড়া করে সংসার চালাবার অভিজ্ঞতা তো ওর কম নয়, তাই সাহসও বেশি। মা ছিলেন অ্যালঝাইমার রোগী। তার ওষুধ, আমার পড়াশুনো সবই ওকে একা টানতে হয়েছে। তাই ম্যাট্রিক পাশ করেই লেগে পড়ল একটা প্রাইমারি স্কুলে, সেই সঙ্গে কটা অল্প পয়সার টিউশন। যা আসে এদিকে পড়াশুনো ছাড়া বাড়ির দিকটা আমি দেখতাম। মা তো থেকেও নেই। একটা ঠিক তো পাঁচটা ভুল। আমার আর দিদির মধ্যে কে শম্পা কে পম্পা গুলিয়ে ফেলে। তাতেই আমাদের হাসি দেখলে এমন একটা দোষী দোষী ভাব করে তাকান, যেন এর চেয়েও প্রাণদণ্ড দেওয়াও ভালো। রাতে দুই বোন শুয়ে শুয়েই ঠিক করে নিতাম পরের দিনের কাজ। তার মধ্যে বন্ধুদের নিয়েও দু চার কথা হতো। বকুলপুরের কোন ছেলের সঙ্গে কোন মেয়ের প্রেম, বাকিরা কে কাকে কিভাবে দেখে ইত্যাদি। অনেক সময় গল্পের মধ্যেই দিদি ঘুমিয়ে কাঁদা। এই দিদি, কী রে, ঘুমিয়ে পড়লি? না না, বল, এই বলে দিদি আমার উৎসাহ টিকিয়ে রাখতে চাইলেও পরক্ষণেই ঢলে পড়তো আবার। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ওর মুখটা দেখলে খুব মায়া হতো। চেহারার কোনো সৌন্দর্য ছিল না। সেই অনুপাতে বলতে নেই, বিছনায় আসার আগে আয়নায় নিজের মুখটা দেখতে দেখতে যখন চুল বাঁধতাম, মন্দ লাগতো না। তাই দিনের বেলায় যে চোখগুলো চোখাচুকি করে মনের সঙ্গে প্যাচ খেলে, তাদের দু চারজনকে ভোকাট্টা করারও সাহস ছিল। তবে সেসব প্রসঙ্গ তুললে ও কেমন সিটকে যেত যেন। আর ওর বিয়ের কথা তুললে তো কথাই নেই। ও না থাকলে সংসার কিভাবে চলবে? আমি যতই ভরসা দিই, তুই যেভাবে চালাচ্ছিস আমি সেইভাবেই চালাবো। তুই বিয়ে করবি না? তুইও তো আজ বাদে কাল বিয়ে করবি। যুক্তিতর্কের মধ্যেই দিদি মা বাবার দিকে চেয়ে গম্ভীর হয়ে যেত। একদিন আমাকে বোঝালো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি যেন বিয়ে করি। তাতে একজন ইয়ং পুরুষকে অন্তত সবাই মিলে পাশে পাবো। বাবাও চোখ বোঝার আগে একটু শান্তিতে কাটাবে। বললাম, ও, তোর বরকে তুই আমাদের সংসারের ব্যাপারে জড়াতে দিবি না, তাই তো? দিদি হাসলো, বলল, দূর বোকা, এর মানে বুঝি এই? তাহলে আর কি? ছাদের মাথা থেকে গড়িয়ে পড়া নদীর জলে সূর্যের ম্লান আলোর দিকে তাকিয়ে দিদি নিজের সঙ্গেই তখন কথা বলল যেন। আমাকে যে বিয়ে করবে, সে কি পাবে আমার কাছে? আগোছলা ঘরোয়া বেশে দিদির সরে যাওয়া বুকের কাপড়ের ভেতর থেকে উঁকি দিচ্ছিল ওর ক্ষীণ স্তনযুগল। নির্ভার নির্মেদ, দীর্ঘ পরিশ্রম আর অপুষ্টির বুলডোজার চলে গেছে সেখান দিয়ে। তেলহীন রুক্ষ চুলগুলো যেন অযত্নের আগাছা। মুখের চামড়া জল হাওয়া রৌদ্রে বিবর্ণ। শুধু চোখ দুটোই তুলনায় উজ্জ্বল। ওকে লক্ষ্য করতে করতেই ওর কথার খেই ধরে বললাম, চেহারায় কি সবাই সুন্দর হয়? তোর মতো মনের মেয়ে পেলে যে কোনো ছেলে বর্তে যাবে। তখন ও নদীটার দিকে তাকিয়েই ও বলল, এই যে নদী দেখছিস, এখানেও মানুষ ডুব দেয় শরীরের আরাম হবে বলে। কে আর তার গুণাগুণ বিচার করে বল? ওর নিজের কথাই নিজেকে আরও অসহায় করে তুলেছিল বোধ হয়। উঠেই মায়ের পাশে গিয়ে বসল। মা বলল, খেতে দিবি না? কেন, খিদে পেয়েছে? আবার দিলে খেতে পারবে তো? দিদির কথায় মান মাথা নিচু করে কি যেন ভাবার চেষ্টা করলো। দিদি মাথাটা জড়িয়ে টেনে নিল। ছুটির দিন
দিদি নিজের হাতে মা বাবাকে খাইয়ে দিত। কতদিন এমনও হয়েছে ওদের ভালোভাবে খাওয়াতে গিয়ে নামমাত্র খাবার পড়ে আছে দুই বোনের জন্যে। আসলে সেসব স্মৃতি থেকেই ভয় হচ্ছিল অপূর্ব মারা যাওয়ার পর। চাকরি পেয়ে চটপট বুঝে নিলাম কাজকর্ম। মেয়েদের মধ্যে আরও কয়েকজন আছে যারা আমারই মতো স্বামীদের জায়গায় এসেছেন। ফলে স্মৃতি রোমন্থন প্রায় রোজের ব্যাপার। আমার তো মোটে 2.5 বছর, এদের মধ্যে 10 বছর সংসার করা গৃহিণীও আছে। তিনিই সবচেয়ে বেশি স্মৃতিকাতর। অথচ ওনার নামে উল্টোপাল্টা মন্তব্য শোনা যায়। কেউ কেউ বলে উনি নাকি স্বামী থাকাকালীনই অন্য পুরুষে আসক্ত ছিলেন। আমাকে সাবধান করে বলেছে বেশি ভিড়তে দিও না। তবে আমার কিন্তু বিথিদিকে বেশ ভালো লাগে। একদিন উনি ওনার বাড়িতে নিমন্ত্রণ করলেন। ভয় হলো কেউ যদি জেনে ফেলে, শেষে 2-4টে বাজে কথা রটতে পারে। তার চেয়ে না যাওয়াই ভালো। বিথিদির মাঝে মাঝে ফোন আসে, বেশিরভাগ অবশ্য উনিই করেন। কলিগরা বলে বাড়িতে বিলে শুধু রেন্টালটাই দেন, বাকি সব খরচাই অফিসের কাঁধে। একদিন ওদিক থেকে ফোন এলো, বিথিদি সিটে নেই। হরিদা ফোনটা ধরেই বলল, শম্পাদি দেখুন তো বিথিদিকে কে চাইছে। ধরার সঙ্গে সঙ্গেই ওদিক থেকে অনুযোগের বন্যা। সকাল থেকে একবারও ফোন করার সময় পেলে না? ডাক্তারের সঙ্গে কথা বলেছ? চুপ করে আছি দেখে ভদ্রলোক বললেন, কি ভাবছো? রুগ্ন লোকের সঙ্গে প্রেম করার অনেক হ্যাপা। অফিসে চাউর হওয়া গল্পর শুরুটা যেন আঁচ করতে পারছি এবার। ফোনটা আর ধরে রাখা উচিত হবে না, নামিয়ে রাখতেও খারাপ লাগছে। কিন্তু বলতে গেলে ভদ্রলোক হয়তো ভাববেন অন্যের কথা শোনার আগ্রহ নিয়েই ফোনটা ধরে আছি। তা সত্ত্বেও রেখেই দেব, এমনটা ভাবার মুহূর্তেই আরও একবার অভিমানের সুর। এই জন্যেই বলি, স্বেচ্ছা মৃত্যুর অধিকারটা বড় জরুরি। কি হবে আমার বেঁচে থেকে? কার উপকার হবে? শুনতে শুনতে মনে হচ্ছিল কি অদ্ভুত আমাদের চাওয়া পাওয়া। যে মরতেও রাজি সে ফোনের জন্যে ওইটুকু দেরি সইতে নারাজ। ইতিমধ্যেই হরিদা গিয়ে বিথিদিকে ডেকেছে। ও ছুটতে ছুটতে এদিকে আসছে। আমি সরাসরি রিসিভারটা ধরিয়ে দিলাম। ওদিকে কিছু শুনেই বিথিদির মন্তব্য হলো, তুমি যা ইচ্ছা করো, আর আমাকেও রেহাই দাও। তারপর ফোন রেখে বসে পড়লেন সিটে, কিছুটা মন মরা। আমি নিজেই থেকেই প্রশ্ন করলাম, আপনার আত্মীয়? পরম আত্মীয়। এ কথা বলেই রুমাল দিয়ে ঘষে ঘষে মুখ মুছলেন। ভেতরে ভেতরে বেশ উত্তেজিত বোঝা যায়। বললেন, শেষের দিকে প্রতাপও কাজ ছাড়া করতে চাইতো না কিছুতেই। একটু সরলেই অভিমানে ফেটে পড়ত। ডাক্তার দিনক্ষণ বলার সঙ্গে সঙ্গেই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে শক্তির উৎস ছিল শুধু ওই ছেলে। আপনজন ছেড়ে চলে যাওয়ার অভিজ্ঞতা আগেও হয়েছে, কিন্তু এতটা অসহায় লাগেনি। অবশ্য স্বার্থ আর আবেগে মোড়া এমন সম্পর্ক আর কার সঙ্গেই বা হয়। বিথিতির সঙ্গে যার কথা হলো তিনি বললেন, ওর প্রেমিক। একে নিয়েই তাহলে এত কানাঘুষো? বললেন তো রুগ্ন, প্রেম থেকেই কি ত্যাগ? নইলে কি দায় ঠেকেছে বদনাম কুড়োনোর? ছুটির আগে বিথিদিকে দেখলাম আবার কানে ফোন, চোখ মুখ বেশ খুশি খুশি। ঝগড়াঝাটি মিটে গেছে বোধ হয়। ওদের সম্পর্কে আমার মেয়েলি কৌতূহলটা বোধ হয় হাবে ভাবেও ফুটে উঠেছিল। তাই ফোন নামিয়েই বিথিদি বলল, একদিন সব কথা বলবো তোকে। এদিকে মা বাবা গত হওয়ার পর থেকেই দিদিকে অনেকবার বলেছি আমার কাছে চলে আসতে। সমুটা খুব মাসি মাসি করে, কিন্তু দিদির কিছুতে দোনামোনা কাটে না। অজুহাত দেয় শহরে থাকার অভ্যেস নেই বলে। তাছাড়া স্কুলটাও তো ছাড়তে হবে। বাচ্চাদের হইহুল্লোড় দেখলে নাকি নিজের ছোটবেলা ফিরে আসে। ওর কবিতা লেখার শখটাও বাড়িয়ে নিয়েছে আরও। এখন তো অন্য সমস্যা নেই, একটাই পেট। এরই মধ্যে দিদির চিঠি পেয়ে মনটা খারাপ হয়ে গেল। 3 দিন হলো জ্বরে পড়ে আছে, একা। কিছুতেই ফোন নেবে না। দুটো কথা বলবো যে তারও উপায় নেই। বকুলপুরে কে সেবা করবে ওর? একজন ঠিকই কাজের মাসি আছে, কিন্তু তার সময় নেই।
সমুর স্কুলের ক্ষতি করে আমি বা যাই কি করে? এই জন্যেই বলি, ওদিকের পাড় চুকিয়ে আমার কাছে আয়। বাড়িটাও তো ভাড়া, তবে কিসের টান এত? আসলে নিজের পেটটা চলাবার মতো একটা সঙ্গতি আছে বলেই এত দোনামোনা। যত বলি আমার মাইনেটাও খারাপ নয়, তোর আমার আর সমুর ভালোভাবেই চলে যাবে। তাছাড়া একসময় তুইও তো সবাইকে চালিয়েছিস, এটুকু না হয় দেনা শোধ করার সুযোগ দিলি। ও হেসে বলে, সে কি রে, শুধু ওইটুকুই তো আমার তৃপ্তি, সেটাও নিয়ে নিবি? কয়েকদিন যাওয়ার পরও বিথিদি মুখ খোলেনি। নিজে থেকে জিজ্ঞাসা করাটা অশোভন, তাই ওদের সম্পর্কের ইতিবৃত্ত জানার জন্যে অপেক্ষা ছাড়া উপায় নেই। এমনিতে বিথিদির প্রতি আমার আকর্ষণ ছিলই, বয়সের ফারাক থাকলেও একেবারে বন্ধুর মতো। একদিন বলল, ওরকম আপনি আজ্ঞে করিস না তো, সেই থেকেই সে তুমি। উপকার করাটাও বিথিদির একটা স্বভাব। শুনেছি বিথিদির এক আত্মীয় খুব উঁচু দরে, তার মাধ্যমেও অনেককে অনেকভাবে সাহায্য করে। তো এমন একজন কাছের হওয়ায় দিদির ব্যাপারে সাহায্য চাইলাম। প্রথমে বললাম ওর আমার কাছে না আসার কারণটা, তারপর আসল কথা সব শুনে বলল, দেখ, যার মান সম্মান আছে সে এরকমই হয়। তবু বুঝিয়ে বল যদি আসতে চায়, কিছু একটা ব্যবস্থা করা যাবে খন। চিঠি না লিখে একেবারে গিয়ে দিদিকে নিয়ে এলে হয় না? ভাবনাটা ঘুরপাক খেতে খেতেই আরও 2-4 দিন কেটে গেল। এরপর বিথিদি নিজেই একদিন জিজ্ঞাসা করল, কিরে দিদি কিছু বলল? বললাম, ছেলের তো ছুটি পড়বে, ভাবছি দুজনে মিলে জোরাজুরি করে দিদিকে নিয়ে আসব। তাতে এসে বলল, জোর করে না হয় নিয়ে এলি, তা বলে এভাবে কি আর আটকে রাখতে পারবি? তুমি একটা ব্যবস্থা করলে ও ঠিক থেকে যাবে দেখো। ভীষণ কাজ পাগল মেয়েও। কাজ পাগলারা কবিতা লেখে না? বিথিদির উত্তর শুনে অবাক হলাম। তুমি জানো যে ও কবিতা লেখে? তুই বলেছিলিস। কখন বলেছি মনে পড়ল না। হ্যাঁ গো, ও দারুণ কবিতা লেখে। আগে এক একদিন খাওয়া দাওয়া সেরে অনেক রাত পর্যন্ত কবিতা লিখত। সকালে আমাকে পড়ানো চাই। আমি যে ওসব তেমন বুঝি না সেটা না বলে কখনো কোনো একটা লাইনের একটুখানি আবার পড়তে বলতাম। ও ভাবতো খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছি আমি। খুব খুশি হতো তাতে। কেন বুঝি না বলতে বুঝি লজ্জা করতো তোর? দূর, ওর কাছে আবার কিসের লজ্জা? তবে আসলে ওর তো কেউ শোনবার মতো ছিল না, অথচ লেখাটা পড়াবার জন্যে ছটপট করতো। তাই শোনার চেয়ে অভিনয়টাই মন দিয়ে করতাম। এভাবে আরও একটা কবিতা লেখার উৎসাহ পেয়ে যেত ও। কথা শুনে বিথিদি এমনভাবে তাকালো যেন স্নেহ গলে পড়ছে। কথা বলতে বলতেই হঠাৎ সেই টেলিফোন এসে গেল। কি একটা মন কষাকষি হলো যেন। সামান্য কথা বলেই টেলিফোন নামিয়ে রাখলো বিথিদি। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, সময় থাকতে হলো না, এখন যত গদগদ। গালে হাত রেখে শুনছিলাম। পুরোটা শোনার জন্যে যতটা কৌতূহল আমার ছিল, ঠিক ততটাই বলার জন্যে হাঁক পাঁক করছিল বিথিদি। একটু একটু করে কমলালেবুর খোসা ছাড়ানোর মতো করে শুরু করলো। প্রথমে সিটে বসে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু হরিদার তাড়াতে উঠে পড়লাম। বিথিদির তখন বলার মুড। বলল, চল চল, আমার বাড়ি চল। তোকে বলেছিলাম না সব বলবো। আমিও কিছু না ভেবে সায় দিলাম। নতুন মাসির কাছে সমু এখন ভালোই থাকে। কারুর বাড়ি এসেও তাকে নতুনভাবে আবিষ্কার করা যায়। বিথিদি যে এত ভালো এমব্রয়ডারির কাজ করতে জানে তা না দেখলে বিশ্বাস হতো না। এত সূক্ষ্ম রং সুতোর ব্যবহার যে বলার নয়। ঘর দোর গোছানোর মধ্যেও ভীষণই রুচির ছাপ। তেমন কিছু দামি আসবাবপত্র যে আছে তা নয়, অথচ সব কিছু এত পরিপাটি, এত ছিমছাম যে চোখের আরাম হয়। একতলা বাড়ির সামনে কিছুটা বাগানের মতো। বসার জায়গা থেকে সেটা চোখের সামনে। দুজনে 2 কাপ চা নিয়ে সেদিকে মুখ করেই বসলাম। অফিসে বা বাড়িতে আস্তে আস্তে যেটুকু শুনলাম সেখান থেকেই প্রসঙ্গটা আবার ধরিয়ে দিলাম। এতদিনে ভদ্রলোকের নাম জানা গেল, বিবেক। বিয়ের আগেই ওনার সঙ্গে বিথিদির প্রেম। রাজনীতিতে জড়িয়ে দীর্ঘদিন ভদ্রলোককে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। বাংলার রাজনৈতিক অস্থিরতা সে সময় চরম আকার নেয়। রোজই অসংখ্য খুন জখম চলছে।
এদিকে বিথিদিকে বিয়ের জন্য চাপ দিতে লাগলো ওর বাড়ির লোকজন। সম্ভবত সেটা ওকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করার জন্যেই। বিথিদি নিজেও তখন কিছুটা দিশেহারা। কোনো খোঁজ নেই বিবেকের। একজন বন্ধু মারফত চিঠি পাঠাতো মাঝে মাঝে, সেও বন্ধ হয়ে গেল। শেষ চিঠিতে বিয়ের প্রসঙ্গে লিখেছিল, তোমাকে আমার জীবনে নিশ্চয়ই দরকার, কিন্তু তোমার সন্তানদের জন্যে কিছু কাজ এগিয়ে রাখাটা আরও জরুরি। যদি ধৈর্য ধরতে না পারো আমি কিছু মনে করব না। কথাগুলো বিদিতি এমনভাবে বলল যেন ভদ্রলোক আজও ফেরার। বললাম, মন খারাপ করো না, এখন তো উনি ফিরে এসেছেন। কি হলো এসে? আর কি ও আমার হতে পারবে? নিজের গণ্ডি পেরিয়েই প্রশ্ন করলাম, কেন, তোমার আপত্তি আছে? ভুরু কুঁচকে এমনভাবে তাকালো যে বিথিদির ইচ্ছা অনিচ্ছার খেই ধরে কার সাধ্য। তখনকার মতো প্রসঙ্গ থেকে সরে গিয়ে বলল, বিয়ের আগেই আলাদাভাবে প্রতাপকে সব বলেছিলাম। সেও বড় অদ্ভুত মানুষ ছিল। সব শুনে বলল, তোমাদের প্রেম অক্ষয় হোক। ওতে ভাগ বসাবার কোনো ইচ্ছা নেই আমার। তবু যদি মনে হয় আমাকে দরকার আছে, ডেকে নিও। আচ্ছা বল, এমন মহৎ লোকের সান্নিধ্য উপেক্ষা করা যায়? আসলে সে সময় পরিবারের কাছেও আমি মস্ত একটা বোঝা হয়ে উঠেছিলাম। কথাগুলো বলে বিথিদি কিছুক্ষণ চুপ করে রইল। দেখা দেখি আমিও ভাবলাম একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। তোমার ছেলে কোথায় গো? ওর আজ দেরি হবে বলে গেছে। কলেজে নাকি ফিস্ট আছে। বিথিদির মুখেই ওর কথা অনেক শুনেছি। খুব ভালো ছেলে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। বাবার মতোই নাকি মন মেজাজ। আমাদের অফিসের সিনিয়ররা এখনও অনেকে প্রতাপদা করে। ভীষণ নাকি স্মার্ট ছিলেন। বিথিদি নিজেই ফিরে এলো তার কথায়। বলল, বিবেক যখন আবার এলো তখন আমার ছেলের বয়স 4। শুনলাম দেশুদ্ধারে একটা পা নাকি জখম হয়েছে। শরীরও ভীষণ খারাপ। শুনে প্রতাপ আমায় নিয়ে যেতে চাইল। লজ্জা পেলেও মনটা খুব ছটফট করছিল দেখার জন্যে। তাছাড়া আমার কর্তাও এমন নাছোড় যে ফেরাতে পারলাম না। দুজনে মিলেই গেলাম দেখা করতে। বিবেকের বাড়ির লোকজন আমাকে আগেই চিনত। এমনিতে কোনো ঢাক গুড়গুড় ছিল না আমাদের মেলামেশায়। ওর মা খুব ভালো মানুষ ছিলেন। বরকে নিয়ে গেছি বলে সবাই খুব খাতির যত্ন করলো। সেই সঙ্গে অবাকও কম হয়নি। তবে প্রতাপের কথাবার্তাতেই ওরা বুঝতে পেরেছিল মানুষটাকে। কোনো সম্পর্কই ফেলনা ছিল না ওর কাছে। বিবেক অবশ্য পরিবেশটা তেমন মেনে নিতে পারছিল না। কেমন যেন চুপচাপ মন মরা। সেটা বুঝেই প্রতাপই ওকে হালকা করতে চাইল। বলল, কিছু মনে করবেন না ভাই, আপনি ওর আসল প্রেমিক। কটা দিন আপনার হয়ে প্রক্সি দিচ্ছিলাম। নিশ্চয়ই ভাবছেন প্রেমিকা ছিনতাই করে ছিনতাইবাজ নিজেই এসেছে দেখা করতে, তাও আবার এরকম একজন বিপ্লবীর সঙ্গে। এভাবে একটু একটু করে ঠিক ভাব পাতিয়ে নিল বিবেকের সঙ্গে। আমাকে বলতো ওর মধ্যে সাংঘাতিক একটা ডিপ্রেশন আছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সেটা কাটাতে। বিবেক কবিতা পড়তে ভালোবাসে। একসময় লিখেওছে। অফিস লাইব্রেরি থেকে ওর প্রিয় বইগুলো বেছে বেছে নিয়ে যেত। প্রতাপ বাড়ি ফিরে বলতো, বিবেকের সঙ্গে আড্ডা মেরে এলাম। এভাবে দুই বাড়ির মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠল। প্রতাপের মৃত্যুর পরও সে সম্পর্ক টিকে আছে। তবে বিবেকই ইদানিং একটু বেশি চাইতে শুরু করেছে। এরপর আমি আর কোনো প্রশ্ন করিনি। বললাম, ছেলেটা চিন্তা করছে হয়তো। আজ বরং উঠি বিথিদি। দিদিকে আনার ব্যাপারে যতটা বেগ পেতে হবে ভেবেছিলাম ততটা হয়নি। যদিও সমুর আবদারেই দিদি বেশি কাঁধ। গোছগাছ করে এক জায়গার পাট চুকিয়ে আসতে কিছুটা সময় তো লাগবেই। তাই ফিরতে ফিরতে 2-3 দিনের বদলে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। অফিসে জয়েন করেই বিথিদিকে দিদির কথা জানালাম। বিথিদি বলল, আমি বিবেককে ওর কথা বলে রেখেছি। এবার সময় করে একদিন চল ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। ব্যাপারটা ঠিক বুঝতে না পারায় বললাম, ওর সঙ্গে মানে? আসলে ও যে রাজনীতির জন্যে আমাকেও ছাড়ল
তারই গদিতে এখন ওদের অনেকেই আছে যারা ওকে ভালোবাসেন, ওর কথা রাখেন। তাই কিছু হলে আমি ওকেই বলি, কিছু না কিছু ব্যবস্থাও হয়েও যায়। কোনো একটা প্রাইমারি স্কুল টুল হলে ভালোই হয় জানো, দিদি বাচ্চাদের খুব ভালোবাসে। আচ্ছা দেখাই যাক। বিথিদির কথা শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। টেলিফোনটা কমন এরিয়ার একটা টুলের ওপর থাকে, সেটা বিথিদির চেয়ারের কাছাকাছি, তাই এদিকে টেলিফোন এলেই বিথিদিই প্রথম তোলে। তাছাড়া ওর নিজের টেলিফোনও আসে অহরহ। আমার চেয়ারটাও বিথিদির কাছাকাছি, পাশে বসেই নানা কথা শুনি ওর। কখনো আস্তে কখনো জোরে প্রয়োজন মতো গলার স্বর কন্ট্রোল করে। অনেক রকম আন্দাজ করেও সময় কাটে আমার। আজ বলল, তোমাকে আমার কলিগ সম্পার কথা বলেছিলাম, মনে আছে? ওর দিদি পম্পা এসেছে কলকাতায়, তোমার কাছে নিয়ে যাব ওকে। তুমি যাকে যা বলার একটু বলে রেখো। আরও কিছু কথোপকথনের মধ্যে ওদিকের কথা না শুনেও বুঝলাম দিদি যে কবিতা লেখে সেটা উনি জানেন। বিথিদি বলেছে কথাটা দিদিকেও জানিয়ে রাখতে হবে, দরকার হলে কয়েকটা কবিতা নিয়ে যেতে বলবো, সঙ্গে ম্যাড়ম্যাড়ে মলাটে ওর লেখা চটি বইটাও। মাঝখানে কোনো একটা দিন অফিসের ছুটির পর গেলেই ভালো হতো, সময় বাঁচত। কিন্তু দিদি তো কলকাতার কিছু চেনে না, কোথায় দাঁড়াতে বলবো ওকে? তাই ছুটির দিন দেখেই গেলাম মৌলালির মোড়ে। বিথিদি অপেক্ষা করছিল। রাস্তায় দাঁড়িয়েই দিদির সঙ্গে আলাপ করিয়ে মিনিবাসে উঠে পড়লাম। পার্ক সার্কাসের কাছাকাছি একটা গলির মধ্যে ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল মুসলিম অধ্যুষিত এ অঞ্চলে হিন্দু বাড়ি আছে। একটু এগিয়েই দেখলাম পুরনো সব বাড়ির গায়ে মজুমদার, বোস, ব্যানার্জি পদবি দিয়ে লাগানো নেম প্লেট। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে বিথিদি বেশ অভ্যস্ত হাতেই দরজায় টান দিল। অমনি ভেতর থেকে ছিটকিনিও খুলে গেল। আমরা দুই বোন ওর পেছন পেছন ঢুকলাম। একটা লম্বা বারান্দার পরপর চারটে ঘর। কোণের ঘরের পর্দাটা সরিয়ে হাসি হাসি মুখ করে বিথিদি আমাদের আসতে বলল। হাব ভাব দেখেই বোঝা যায় অনেক দিনের যাতায়াত, এবং জায়গাটাও নিজের ভাবতে ভালো লাগে ওর। ঘরে ঢুকেই নজর পড়ল কাটা কাটা চোখ, নাকের খোঁচা খোঁচা দাড়ি সমেত রোগা চেহারার লোকটাকে। পাজামা পাঞ্জাবি পরা ভদ্রলোকের পায়ের ওপর একটা ধবধবে বালিশ। আমার চোখটা প্রথমেই সেদিকে গেল, কারণ শুনেছিলাম ওর একটা পা জখম। কিছুটা ম্লান হলেও বিবেকদাকে বেশ আপনই মনে হলো। বিদিতির সঙ্গে ওনার সম্পর্কের ইতিহাসটা অনেকটাই জানা বলে নিজের মতো করে অনেক কিছু মেলাতে গিয়েও কিছু বারবার বাধা পাচ্ছিল। কথা প্রসঙ্গে দিদির কাজের অভিজ্ঞতা, কবিতা চর্চা সবই এসে পড়ল। আমি ব্যাগ থেকে দিদির চটি বইটা বের করে তুলে দিলাম বিবেকদার হাতে। বিথিদি বলল, কবির নিজের হাতের একটা সই থাকবে না ওতে? লজ্জা লজ্জা মুখ করে দিদি কাঁপা হাতে কোনো রকমের নামটা লিখে ফেরত দিল আমার হাতে। ওর কাণ্ড দেখে সবাই হেসে উঠল। একমাত্র বিবেক দাই গম্ভীর গলায় বলল, এই হলো রিয়েল মডেস্টি, আসল গুণী মানুষের অ্যাটিচিউড। এরপর জলখাবারের পর্ব, একের সঙ্গে অন্যের পরিচয়, ভদ্রতা বিনিময়, সব কিছু মিটিয়ে বাড়ি ফেরার পালা। দরজায় দাঁড়িয়ে বিবেকদার বৌদি বললেন, আবার এসো। অফিসে বিথিদিকে আমাদের তরফে সেদিনের ভালো লাগার কথা জানিয়েছি। তারপর কিছুদিন ইচ্ছা করেই সে প্রসঙ্গ তুলিনি। কিছু একটা হতে সময় তো লাগবেই, তার উপরে যা বাজার। কিন্তু দিদি আজ দুদিন হলো সমানে জিজ্ঞাসা করছে, কিরে কিছু হলো? অত সহজে সব কিছু হয় না বুঝলি, এটা কলকাতা, হাজার হাজার লোক এখানে আসে রুটি রুজির জন্যে। কথাটা সত্যি জেনেও কেমন যেন একটু অধৈর্য মনে হলো দিদিকে। তবে সেই সঙ্গে বিথিদিকে রিমাইন্ডার দেওয়ারও একটা ডেডলাইন ঠিক করে ফেললাম মনে মনে। যেদিন রিমাইন্ডার দিলাম বিথিদি বলল, তোরা তো এখন নিজেরাই বলতে পারিস ওকে, তোদের খুব ভালো লেগেছে বিবেকের, জানা ঘুরে আয় একদিন। রাতে দিদিকে বললাম কথাটা, ও শুনেই দায়িত্ব চাপিয়ে দিল আমার কাঁধে। বললাম, ঠিক আছে, আগে ফোন করব তোর নাম করে। এ ব্যাপারে সুবিধাটা হলো আজ পর্যন্ত যারাই আমাদের শুনেছে, কি টেলিফোনে
বা সামনাসামনি সবাই বলেছে হুবহু এক গলা, কোনো ফারাক নেই দুজনার স্বরে। প্রস্তাব শুনে দিদি কিছুটা চিন্তান্বিত। কি বলবি? ও প্রশ্ন করলো। সেটা আমার ব্যাপার। কেন? রিহার্সাল দিতে হবে নাকি? কপালে ভাঁজ রেখেই সাবধান করলো, এবার দেখিস ধরা পড়িস না। বিবেকদাকে ফোন করার সময় দিদি পাশেই ছিল। ফোন পেয়েই উনি প্রথমে যা বললেন সে ব্যাপারে আমার জ্ঞান একেবারেই কম। দিদির কানে ফোন থেকে ইশারায় আলোচনা চালিয়ে যেতে বলতেই ও দুহাত সরে গেল। অতএব আমি একটু আধটু হুঁ হাঁ করে আসল জায়গায় আসার চেষ্টা করলাম। উনি তখনও দিদির কবিতার সুখ্যাতিতে মগ্ন। দারুণ, অসাধারণ, আনপ্যারালাল ইত্যাদি বিশেষণ ব্যবহার করছেন দু একটা কোট করে করে। সবশেষে কাজের ব্যাপারে কিছু হলো কি না জানতে চাইলাম। উনি বললেন, একদিন সময় করে বাড়ি আসুন না, সামনাসামনি বলবো। ফোন রেখেই দিদিকে কিছুটা সাসপেন্সে রেখে সব বলে দিলাম। আর বললাম, এতদিনে একজন ভক্ত যখন পেলি তখন তাকে নিবেদনের সুযোগটা অন্তত দে। ঠিক দুদিন পরই দিদিকে ঠেলে পাঠালাম বিবেকদার কাছে। পাঠালাম মানে নিজেই বাড়ির কাছাকাছি গিয়ে ঢুকিয়ে দিয়ে এলাম। রাস্তাঘাট বুঝিয়ে বললাম ঠিকমতো বাড়ি ফিরে যেতে। নিজে ওখানে থেকেই অফিসে গেলাম সরাসরি। তার আগে ফোনে যা যা কথা হয়েছে সেদিন তার পুঙ্খানুপুঙ্খ বলতে হয়েছে, যেন কোনো ফাঁক না থাকে। কাজের কথাটা পাকাপাকি করার জন্যে বারবার জোর দিতেও বললাম। প্রায় ঘন্টা চারেক বাদে দিদি বাড়ি পৌঁছেই ফোন করলো। খুব উৎফুল্ল মনে হলো। অনেক দিন পর আনন্দ ঝরে পড়ছিল ওর গলার স্বরে। বললাম, বাড়ি ফিরে ভালো করে সব শুনবো। বিথিদি পুরী গেছে ছেলেকে নিয়ে ছুটি কাটাতে। ওর খালি চেয়ারটার দিকে তাকিয়েই ধন্যবাদ জানালাম। আজকাল মাঝে মাঝেই দিদি চলে যায় বিবেকদার কাছে। বাড়িতে শুধু কবিতা আর কবিতা। ফোনেও ওদের অনেক কথা হয়। লিটল ম্যাগাজিন ছাড়াও নানা সরকারি পত্রপত্রিকায় এখন দিদির কবিতা বেরোচ্ছে। আজ দুদিন হলো দিদির ডায়েরির ভেতর যত্নের রাখা একটা কাগজের টুকরো পেয়েই লুকিয়ে ফেলেছি। আপাতত সেটা আমার অফিস ব্যাগে। বিথিদির জন্যে ভীষণ খারাপ লাগছে, কিন্তু সত্যিটা ফেস করতেই হবে। সকাল থেকেই একটা অস্বস্তি কাজ করছে। বিথিদির দিকে ঠিকমতো চোখ তুলে কথা বলতে গেলে সেটা নিজের মধ্যেই আরও প্রকট হচ্ছে। অফিসের পর প্রায় দিনই আমি আর বিথিদি কিছুক্ষণ গল্পগুজব করে বেরোই। উদ্দেশ্য, ট্রাম বাসের ভিড়টা যদি একটু কমে। ফাটলের আশঙ্কা নিয়েও ওর সঙ্গে সম্পর্ক যাতে একেবারে তলিয়ে না যায় এমন প্রার্থনায় সঙ্গে সঙ্গে বুক ঠুকেই দিদির কাগজটা বাড়িয়ে দিলাম। বিথিদি একটু সময় নিয়ে সেটা পড়ে আবার ভাঁজ করে আমায় ফেরত দিয়ে দিল। তারপর অফিসের ফাঁকা চেয়ার টেবিলগুলোর দিকে তাকিয়ে বলল, শরীর বা মস্তিষ্ক কোনো কিছু দিয়েই ওকে খুশি করা সম্ভব নয় আমার। ইদানিং ঘন ঘন ডিপ্রেশনে ভুগছিল। পম্পার কবিতা নাকি ওকে বাঁচার প্রেরণা দেয়। ভালোই তো, মনের মতো সঙ্গী হলো। এতদিনে আমারও প্রতাপের দেওয়া দায়িত্ব শেষ। কথাটা মুখে বললেও কতটা মন থেকে বলছে সেটা লক্ষ্য করতে গিয়ে দেখি সারা শরীর ঘামে জব জব করছে বিথিদির। তাড়াতাড়ি উঠে সুইচ বোর্ডের রেগুলেটরটা বাড়িয়ে দিলাম, কিন্তু ফ্যানটারও যেন জোরে ঘোরার শক্তি নেই আর। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।